সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায়ে ক্লাস নিব। তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ এবং এখানে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বিভাগ বিভাজন, সায়েন্স, আর্টস এবং কমার্স। কেউ বিজ্ঞান বিভাগে গিয়েছে, কেউ ব্যবসা শিক্ষা বিভাগে, কেউ মানবিক বিভাগে গিয়েছ। তো কোনো বিভাগেই কারো থেকে কোনো অংশে কম নয়। প্রত্যেক বিভাগ থেকে যে সর্বোচ্চ মেধা অর্জন করে সর্বোচ্চ ফলাফল অর্জন করতে পারবে, তুমি তোমার বিভাগের বিষয়গুলোতে যদি সর্বোচ্চ নলেজ জ্ঞান রাখো, তাহলে তুমি কখনো অন্যের থেকে পিছিয়ে যাবে না। তোমাকে তুমি পরিচয় করবে তোমার মেধা দিয়ে, তোমার শ্রম দিয়ে, তোমার ব্যক্তিত্ব দিয়ে। তুমি তোমার মেধা, শ্রম ও ব্যক্তিত্বকে যদি কাজে লাগাতে চাও, তাহলে তুমি বিজ্ঞান বিভাগে পড়ো, তুমি ব্যবসা শিক্ষায় পড়ো অথবা মানবিক বিভাগে পড়ো, সেটা কোনো বিষয় না। সবচেয়ে বড় বিষয় হলো তোমার মানবিক দিক, তোমার ভালো ফলাফল, তোমার নৈতিকতা, তোমার আদর্শ। তুমি যদি তোমার আদর্শে সুস্পষ্ট থাকো, তোমার জ্ঞান যদি সমৃদ্ধ থাকে, তোমার জ্ঞান যদি যে বিষয়ে পড়াশোনা করছো, যে বিষয়ে পড়বে, যে বিষয়ে তুমি জানো, পরিপূর্ণভাবে জানো, তাহলে তোমাকে কেউ কখনো ছোট করতে পারবে না। অনেকেই সায়েন্স নিয়েছে, বড় মনে করে, তোমরা ছোট হওয়ার দরকার নেই। অনেকে আর্টস নিয়েছে, তোমরা তাকে ছোট মনে করার দরকার নেই। প্রত্যেক বিষয়ই, প্রত্যেকটা বিভাগই মূল্যবান। সবাই যে বিজ্ঞানী হবে, সবাই যে ডাক্তার হবে, কেউ ব্যাংকার হবে, কেউ এরকমভাবে প্রশাসনের কর্মকর্তা হবে, নীতি নির্ধারণের সাথে সহযোগিতা করবে, প্রত্যেক ক্ষেত্রেই সকল মানুষকে প্রয়োজন। এই জন্য বিভাজন করে প্রত্যেককে আলাদা আলাদাভাবে দুনিয়ার সমস্ত কাজ যেন সহজ হয়, সেই জন্যই বিভাজন করা হয়েছে। তোমরা যদি প্রত্যেকেই কমার্সের যে শিক্ষার্থীরা এসেছো, মনোযোগ দিয়ে তোমাদের বিষয়গুলো, সকল বিষয় পড়ো এবং কমার্সের বিষয়গুলো দেখো। এটা অনেক সহজ একটি বিষয়। অল্প পরিশ্রম করে তোমরা অনেক ভালো ফলাফল অর্জন করতে পারবে। আমি প্রত্যাশা করি তোমরা তোমাদের সমস্ত বিষয়গুলো, সকল বিষয়গুলো নিয়মিত পড়াশোনা করবে। মূল পাঠ্য বই অবশ্যই মন দিয়ে মনোযোগ সহকারে পড়বে এবং কঠিন অংশগুলো লিখে নেবে এবং ডায়েরি মেনটেন করবে। কঠিন শব্দগুলো লিখে রাখলে পরবর্তীতে তুমি যখন অবসর সময়ে কোনো কিছু করছো না, তখন একটু চোখ বুলাইলেই তোমার মনে পড়ে যাবে সব বিষয়গুলো। আর কঠিনগুলো ভালোভাবে পড়লে তোমার কাছে সমস্ত বিষয় সহজ হবে। অনেকেই কমার্স নিয়ে হতাশায় ভোগে। হতাশার কিছু নেই। কমার্স থেকেও আমাদের যেহেতু উদ্দেশ্য হলো একটি ভালো ফলাফল অর্জন করা, পিতামাতা যে আমাদের বাবা মা যে আমাদের প্রতি সময় দিচ্ছেন, অর্থ ব্যয় করছেন, তারা যে মনে আশা রাখে যে আমার সন্তান ভালো ফলাফল করবে, ভালো কিছু করবে, ভালো জায়গায় যাবে। কমার্স থেকেও তোমরা এই ব্যবসা শিক্ষা থেকেও পড়াশোনা করে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে, ভালো জায়গায় যাওয়ার মতো সুযোগ আছে এবং দেশের বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হওয়ার অনেক ভালো ক্ষেত্র তৈরি হয়েছে। যে দেশ যত উন্নত, যে দেশের অর্থনীতি যত সমৃদ্ধ, সে দেশ তত উন্নত। অর্থনীতির চাকা যত বেশি সচল থাকবে, দেশ তত বেশি উন্নতি হবে। আর যারা উদ্যোগ নেবে, উদ্যোক্তা হবে, তাদের দ্বারাই অর্থনীতি বেশি বেগবান হয়, তাদের দ্বারাই দেশ বেশি উপকৃত হয়। তুমি যদি ব্যবসা শিক্ষা শাখায় একটু মনোযোগ দিয়ে পড়ো, চাকরির পিছনে না ছুটে তুমি নতুন ব্যবসা উদ্ভাবন করে নতুন ব্যবসা করতে পারো, বা বিগত সময়ে যে ব্যবসাগুলো চলমান এবং মুনাফা ক্ষেত্র বেশি, মুনাফার হার বেশি, তুমিও সেরকম ব্যবসা করতে পারো। তো কেন ব্যবসা পড়তে হবে? ব্যবসায়িক জ্ঞান, শিক্ষাগত যে একাডেমিক জ্ঞান যদি থাকে, আর ব্যবসায়ের যদি তোমার কিছু অভিজ্ঞতা, তুমি যদি তোমার বাবা পরিবার থেকে কিছু থাকে, বা কিছু সময় যদি তুমি কারো ব্যবসার সময় দিয়ে শিখো,
তাহলে দেখবে তোমার দ্বারা ব্যবসা সহজ হবে। আসো আমরা আজকে হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় দিয়ে শুরু করব এবং নিয়মিত আমি তোমাদের ক্লাসগুলো নিব। তোমরা দেখে নিজেরা মূল পাঠ্য বইটা পড়বে, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। কোনো জায়গায় সমস্যা থাকলে আমি তোমাদের সমস্যাগুলো শুনে সমস্যার সমাধানের চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে আমার কথাগুলো। প্রথম অধ্যায়, হিসাব বিজ্ঞানের পরিচিতি। ব্যক্তি, প্রতিষ্ঠান তথা সমাজের প্রতিটি ক্ষেত্রে অর্থ সম্পর্কিত ঘটনা পরিলক্ষিত হয়। এই সকল ঘটনার সংখ্যা অগণিত ও বৈচিত্র্যময়। নির্দিষ্ট পদ্ধতি ও কৌশল ব্যতীত এই সকল আর্থিক ঘটনার সামগ্রিক ফলাফল ও প্রভাব জানা কঠিন। যদি সুনির্দিষ্ট কৌশল থাকে, পদ্ধতি জানা থাকে, তাহলে এগুলোর ফলাফল জানা সহজ। আর মানব জীবনে প্রতিনিয়ত অগণিত ও বৈচিত্র্যময় ঘটনার উদ্ভব হয়, পরিলক্ষিত হয়। হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া যেখানে সংঘটিত আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব এবং ফলাফল নির্ণয়ের পদ্ধতি ও কৌশলের আলোচনা করা হয়। হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যেখানে আর্থিক ঘটনাসমূহের সামগ্রিক প্রভাব ও ফলাফল নিয়ে আলোচনা করা হয় এবং তার কৌশল পদ্ধতিগুলো চিহ্নিত করা হয়। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ও বাহ্যিক বিভিন্ন পক্ষ হিসাব তথ্য জানতে সর্বদা আগ্রহী। তাই হিসাব বিজ্ঞান আর্থিক লেনদেনের সময় সংরক্ষণ ও পর্যালোচনার মাধ্যমে এদের প্রভাব ও ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করেন। হিসাব বিজ্ঞান কী করে? আর্থিক লেনদেন সময় সংরক্ষণ করে এবং এগুলো পর্যালোচনা করে এবং এদের কি কি প্রভাব পড়ে এবং এর ফলে কি ফলাফল হবে, লাভ না ক্ষতি না অন্য কোনো কিছু, ফলাফল নির্ণয় করে বিভিন্ন পক্ষকে, মালিক পক্ষ আছে, সরকার পক্ষ আছে, আর্থিক প্রতিষ্ঠানের পক্ষ আছে, পাওনাদার পক্ষ আছে, বিভিন্ন পক্ষকে প্রতিবেদন আকারে অবহিত করে থাকে। হিসাব বিজ্ঞানের ধারণা। হিসাব বিজ্ঞান এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী, তোমাদের এখানে গুরুত্বপূর্ণ জিনিস, যাবতীয় আর্থিক কার্যাবলী যেমন খরচ পরিশোধ, আয় আদায়, সম্পদ ক্রয় বিক্রয়, পণ্য ক্রয় বিক্রয়, দেনাদার হতে আদায়, পাওনাদারকে পরিশোধ ইত্যাদি হিসাবের বইতে সুষ্ঠুভাবে লিপিবদ্ধ করা যায় এবং নির্দিষ্ট সময় শেষে আর্থিক কার্যাবলীর ফলাফল জানা যায়। নির্দিষ্ট সময় শেষে কী করা হয়? আর্থিক কার্যাবলী অর্থাৎ প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি হয়েছে কিনা তা নির্ণয় করা হয়। হিসাব বিজ্ঞান বিষয়ে ব্যবসায় আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণীবদ্ধকরণ, ব্যাখ্যাকরণের পদ্ধতি আলোচনা করা হয়। হিসাব বিজ্ঞানের মধ্যে কি করা হয়? প্রত্যেকটা আর্থিক লেনদেনের বা অনার্থিক লেনদেন লিপিবদ্ধ করা হয়, শ্রেণীবদ্ধ করা হয় এবং ব্যাখ্যা করে আলোচনা করা হয়। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন নির্ণয় করা যাবে এবং এসব তথ্যাবলী ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। হিসাব বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে হিসাবের বিভিন্ন বিবরণী ও প্রতিবেদন প্রস্তুত করা হয়, যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানা যায়। তাই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানকে কী বলা হয়? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়। হিসাব বিজ্ঞানের মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ ও বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। হিসাবের নির্দিষ্ট বইতে যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়, শ্রেণীবদ্ধ করা হয় এবং বিশ্লেষণ করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের, যে ব্যক্তির আমি হিসাব রাখবো বা যে প্রতিষ্ঠান হিসাব রাখবো, ব্যক্তি প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা যায়। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা। লেনদেনসমূহ সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধকরণ ব্যতীত প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা সম্পর্কে জানা সম্ভব নয়। হিসাব বিজ্ঞানের যে লেনদেনগুলো হবে, লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধকরণ ব্যতীত কখনোই কোনো কিছু সঠিকভাবে জানা সম্ভব নয়। তাই হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি? লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য
সুনির্দিষ্ট লেনদেনসমূহকে সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সঠিকভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের মাধ্যমে ব্যবসায়ের গতি প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করা সম্ভব। যাবতীয় আয় ও ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যবসার লাভ ক্ষতি নির্ণয় করা সম্ভব। তাহলে হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য, এর প্রথমটা ছিল হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে লিপিবদ্ধ করা, আর অন্যতম প্রধান উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। 3. প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয়ের মাধ্যমে আর্থিক অবস্থা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করা সম্ভব। সম্পদ, দায় ও মালিকানা তিনটা বিষয়। প্রত্যেক প্রতিষ্ঠানের সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব এগুলো যদি পরিপূর্ণভাবে নির্ণয় করা যায় তাহলে পূর্ণাঙ্গ ধারণা লাভ করতে পারব প্রতিষ্ঠান সম্পর্কে। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। যদি ব্যয় সংকুচিত করা হয়, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে প্রতিষ্ঠান যে উদ্দেশ্য প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয় অর্থাৎ মুনাফার উদ্দেশ্যে, সেটা কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব। হিসাব বিজ্ঞান ব্যবসায়ের যাবতীয় ব্যয় সঠিকভাবে লিপিবদ্ধকরণের মাধ্যমে ব্যয় নিয়ন্ত্রণে সহায়তা করে। ব্যবসা প্রতিষ্ঠানে প্রতারণা ও জালিয়াতি রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যে কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের জালিয়াতি রোধ করার জন্য হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই। যথাযথ হিসাব রক্ষণের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতি রোধের পাশাপাশি তা নিয়ন্ত্রণ করাও সম্ভব। আর্থিক তথ্যাবলী সংশ্লিষ্ট পক্ষকে জানানো এবং ব্যবসায়ের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে ব্যবহার করা হয়। হিসাব বিজ্ঞানের যাবতীয় তথ্য কী করা হয়, যে সমস্ত পক্ষ ব্যবসার সাথে জড়িত বা কোনো কাজে আর্থিক সংশ্লিষ্ট কাজে জড়িত তাদেরকে এবং ব্যবসার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে এটা ব্যবহার করা হয়। প্রতিষ্ঠানের একাধিক বছরে আর্থিক বিবরণীর তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে উন্নতি ও অবনতির বিভিন্ন দিক চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব। অর্থাৎ সবসময় যদি হিসাব সংরক্ষণ করা হয় তাহলে বিগত বছরের যে সমস্ত হিসাব এই বছর কী হয়েছে, পূর্ববর্তী বছর কী হয়েছে, তার পূর্ববর্তী বছর কী হয়েছিল, তার উন্নতি না অবনতি সেটা তুলনামূলক চিহ্নিত করা যায়। বিভিন্ন সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, হাসপাতাল, ক্লাব ও সোসাইটিতে বিভিন্ন উৎস হতে অর্থের আগমন ও বহির্গমনের পরিমাণ সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময়ান্তে এ সকল প্রতিষ্ঠানের বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। যে সমস্ত অমুনাফাভোগী প্রতিষ্ঠান অর্থাৎ সেবামূলক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, হাসপাতাল, মন্দির, মসজিদ, ক্লাব, সোসাইটি, এগুলোর অর্থের আগমন এবং বহির্গমন সঠিকভাবে লিপিবদ্ধ করে নির্দিষ্ট সময় পরপর এই সকল প্রতিষ্ঠানের উদ্বৃত্ত নির্ণয় করা যায়। সরকার বিভিন্ন উৎস হতে কর, শুল্ক, ভ্যাট ধার্যের মাধ্যমে রাজস্ব আদায় করে এবং বিভিন্ন নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করে। সরকারের এই সকল কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে। তাছাড়া হিসাবের বই এবং সংশ্লিষ্ট দলিলাদি প্রতিষ্ঠানের বিভিন্ন কাজে লাগে, যেমন ব্যাংক বা ঋণদানকারী প্রতিষ্ঠান হতে ঋণ গ্রহণ, পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ, ভবিষ্যৎ কার্যক্রম নির্ধারণ ইত্যাদি ক্ষেত্রে লাগে। সুন্দর, সুশৃঙ্খল ও মিতব্যয়ী জীবন গঠনের জন্য হিসাব রাখার প্রয়োজনীয়তা অপরিসীম। যথাযথ হিসাব না রাখলে প্রতিষ্ঠানের ভালো ও খারাপ দিকগুলো জানা যাবে না। সঠিকভাবে হিসাব সংরক্ষণের মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যয় নিয়ন্ত্রণ করে অপচয়ের রোধ ও আর্থিক সচ্ছলতা অর্জন করা সম্ভব। তাহলে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম। হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম উদ্দেশ্য হল লেনদেনসমূহের সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা। হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য হল আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ করা। তারপর প্রতিষ্ঠানের দায়, মালিকানা সত্ত্ব পরিমাণ নির্ণয় করা, যার মাধ্যমে আর্থিক অবস্থা জানা যায়। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত ফল অর্জনে সহায়তা করা। তারপরে
প্রতারণা ও জালিয়াতের রোধে হিসাব বিজ্ঞানের কোনো বিকল্প নেই, তাই তার জন্য হিসাব লেনদেনগুলোকে লিপিবদ্ধ করা। তারপর প্রতিষ্ঠানের একাধিক বছরের সাথে উন্নতি না অবনতি তার তুলনামূলক বিশ্লেষণের জন্য হিসাব সংরক্ষণ করা। সেবামূলক প্রতিষ্ঠানের নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয়ের জন্য হিসাব সংরক্ষণ করা। এবং সরকারের বিভিন্ন উৎস যেমন কর, শুল্ক, ভ্যাট, যার মাধ্যমে রাজস্ব আদায় করে এবং নিয়মিত ও উন্নয়নমূলক খাতে ব্যয় করা। সমস্ত সামগ্রিক উদ্দেশ্যগুলো হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য, বা এগুলাই হিসাব বিজ্ঞানের প্রয়োজনীয়তা। কেন আমি হিসাব রাখবো, আমার হিসাব রাখার উদ্দেশ্য কি, এটা। হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। সভ্যতার সূচনা হতে মানুষ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা বা হিসাব গাছের গায়ে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখত। মানুষ সভ্যতার সূচনা থেকে, যখন থেকে মানুষ অর্থাৎ একত্রে দলগতভাবে বসবাস শুরু করে, অর্থাৎ বিনিময় প্রথা চালু হয়, তখন থেকে মানুষ কী করে, তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গাছের গায়ে অথবা গুহায় বা যেখানে বসবাস করত অথবা পাথরের চিহ্ন দিয়ে রাখত। গাছের গায়ে, গুহায় বা পাথরের চিহ্ন দিয়ে রাখত। এক সময় মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস শুরু করলো এবং কৃষিকাজ আরম্ভ করলো। ঘরে দাগ কেটে বা রশিতে গিট দিয়ে ফসল ও মজুদের হিসাব রাখা শিখল। ঘরের মধ্যে দাগ কেটে অথবা রশিতে গিট দিয়ে ফসলের ও মজুদের হিসাব রাখা শিখল। আস্তে আস্তে মানুষের সংখ্যা বৃদ্ধি পায়, সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয় এবং ব্যবসা বাণিজ্য শুরু হয়। ধীরে ধীরে মানুষ সমাজবদ্ধভাবে বসবাস করার কারণে সমাজ বিস্তার লাভ করে, বিনিময় প্রথা চালু হয়, মুদ্রার প্রচলন হয়, ব্যবসা বাণিজ্য শুরু হয়। ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা এবং অন্যান্য লেনদেন হিসাবের বইতে অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। এগুলো কি, ক্রয় বিক্রয়, জমা খরচ, দেনা পাওনা, এই সমস্তগুলো কি অঙ্কের মাধ্যমে লেখা শুরু হয়। 1494 খ্রিস্টাব্দে লুকা পেসিওলি, তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি, পাঠ্য বই 3 নম্বর পৃষ্ঠায় গিয়ে দেখবে, বানানটা মনে রাখবে এবং দেখে দেখে লিখবে কয়েকবার। সময়টা হলো 1494 খ্রিস্টাব্দে। লুকা পেসিওলি নামে একজন ইতালীয় গণিতবিদ। সে কী ছিলেন? ইতালীয় গণিতবিদ। উনি একটি বই লেখেন, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা নামে একটি গ্রন্থ লিখেন। আমি আবার বলছি, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা, সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা নামক একটি গ্রন্থ লিখেন। এতে হিসাব রক্ষণের, এই বইয়ের মধ্যে হিসাব রক্ষণের মূল নীতি অর্থাৎ দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি ব্যাখ্যা করা হয়। 1494 খ্রিস্টাব্দে, সময় হলো 1494। বইটির লেখক বা হিসাব বিজ্ঞানের জনক লুকা পেসিওলি একটি বই লেখেন, নাম হলো সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রফেশনালিটা। এই বইয়ের মধ্যে তিনি হিসাব বিজ্ঞানের যে মূল নীতি দুতরফা দাখিলা বা ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে আলোচনা করেন বা ব্যাখ্যা করেন। সময়ের পরিবর্তনের সাথে সাথে বিজ্ঞান, প্রযুক্তি এবং ব্যবসা বাণিজ্যের অগ্রগতি হয় এবং এরই ফলে হিসাব বিজ্ঞানেরও উন্নতি হয়। ব্যবসায় যেমন ছোট থেকে বড় হতে থাকে, ব্যবসা যেমন ছোট থেকে বড় হতে থাকে, তেমনি এর প্রবৃদ্ধিও বৃদ্ধি পেতে থাকে। ব্যক্তিগত ও পারিবারিক জীবনের পাশাপাশি ব্যবসায়ী, অব্যবসায়ী, সরকারি, বেসরকারি, মুনাফাভোগী ও অমুনাফাভোগী সকল ধরনের প্রতিষ্ঠান হিসাব বিজ্ঞানের ব্যবহার পরিলক্ষিত হয়। কারণ ব্যবসায়ীরাও রাখে, অব্যবসায়ীরাও রাখে, বেসরকারি চাকরিজীবী, বেসরকারি চাকরিজীবী, মুনাফাভোগী প্রতিষ্ঠান, অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সবাই কী করে, হিসাব বিজ্ঞানের ব্যবহার সব জায়গায় দেখা যায়। এখন বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির সাথে হিসাব বিজ্ঞানের উন্নতি সম্পর্কিত। বর্তমান কম্পিউটারের যুগে বড় বড় প্রতিষ্ঠানে হিসাবের বই হাতে লেখার পরিবর্তে কম্পিউটারে লেখা হয়। যদিও কম্পিউটারে লেখা হয়, তারপরও রেজিস্টার বুকগুলো সরকারি, বেসরকারি সমস্ত প্রতিষ্ঠানে এখনও হাতে কলমে রেজিস্টার মেনটেন করা হয়। তবে সমস্ত কাজকে সহজ করার জন্য প্রযুক্তি ব্যবহার করে হিসাব এখন সংরক্ষণ করা হয়।
ফলে সময় ও শ্রম লাঘবের পাশাপাশি প্রয়োজনীয় সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করা প্রতিষ্ঠানের পক্ষে সহজ হয়। হিসাব বিজ্ঞানকে একটি তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক হিসাব বিজ্ঞানকে একটি ইনফরমেশন সিস্টেম নামে অভিহিত করা হয়। অভ্যন্তরীণ ও বাহ্যিক একটি বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা বিবেচনা করেই লেনদেনসমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ ও আর্থিক বিবরণী আকারে প্রস্তুত করা হয়। অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে বিভিন্ন ব্যবহারকারী থাকে, অর্থাৎ মালিকপক্ষ এবং বাহিরের যে পাওনাদার থাকে বা ঋণদাতারা থাকে, তাদেরকে যদি হিসাব বিজ্ঞানের সুনির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করে সমস্ত তথ্য রাখা হয়, লিপিবদ্ধ করা হয়, তাহলে আর্থিক বিবরণী আকারে তাদেরকে তথ্য উপস্থাপন করা যায়। অভ্যন্তরীণ ব্যবহারকারী, মালিক ও ব্যবস্থাপক, হিসাবরক্ষক হিসাবের বই এবং সংশ্লিষ্ট কাগজপত্র তৈরি করেন। ব্যবসায়ের মালিক এবং তার ব্যবস্থাপক এসব বিবরণী থেকে ব্যবসার লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারেন। মালিক, তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? মালিক এবং ব্যবস্থাপক, যারা সিদ্ধান্ত গ্রহণে ক্ষেত্রে পদক্ষেপ নেন এবং ব্যবসায়ের লাভ ক্ষতি ও আর্থিক অবস্থার পরিমাণ ও পরিবর্তন জানতে পারে, ফলে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ করে থাকেন বা করতে পারেন। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা মালিক নেন এবং ব্যবস্থাপক নেয়, আর এনারাই হলেন হিসাব বিজ্ঞানের অভ্যন্তরীণ ব্যবহারকারী। হিসাব তথ্য। বাহ্যিক ব্যবহারকারী, বাহিরের প্রতিষ্ঠানের বাহিরে কারা কারা এই হিসাব কাদের দরকার? ঋণ প্রদানকারী, প্রতিষ্ঠানকে ঋণ সরবরাহের পূর্বে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান ব্যবসায়ের যাবতীয় হিসাব পর্যালোচনা করেই ঋণ সরবরাহ করে থাকে। ব্যবসার যাবতীয় হিসাব কী করে? ঋণ দেওয়ার আগে পর্যালোচনা করে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবসার হিসাব হতে যথাযথভাবে শুল্ক, ভ্যাট, কর এবং আয়কর পরিশোধ করা হচ্ছে কিনা তা নিশ্চিত হতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সরকারের পক্ষে কি শুল্ক আদায়, ভ্যাট আদায়, কর আদায় এবং আয়কর আদায় বা মালিক এই শুল্ক, কর, ভ্যাট, আয়কর প্রদান করছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ। পাওনাদার, বাকিতে পণ্য বিক্রয়ের পূর্বে ব্যবসায়ের দায় পরিশোধ ক্ষমতা যাচাই করেই সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান পণ্য সরবরাহ করে থাকেন। আমি আমার ব্যবসায়ের যে বাকিতে মাল ক্রয় করব, যে ব্যক্তি বিক্রয় করবে, সে বিক্রয় করার পূর্বে আমার কি করবে? দায় পরিশোধ করার ক্ষমতা আমার আছে কিনা বা আমার প্রতিষ্ঠান আছে কিনা তা সরবরাহকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান আগে যাচাই করবে। সংরক্ষিত হিসাব হতে সহজেই এই ধারণা লাভ করা সম্ভব। যদি আমি হিসাব সংরক্ষণ করি, হিসাব বিজ্ঞানের যে সুনির্দিষ্ট কৌশল পদ্ধতি আছে সে অনুসারে হিসাব রাখি, সংরক্ষণ করি, লিপিবদ্ধ করি, তাহলে তা সুস্পষ্টভাবে সে ধারণা লাভ করতে পারবে দেখা মাত্রই। কর্মচারী ও কর্মকর্তা, ব্যবসায়ের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাগণ তাদের প্রাপ্ত সুযোগ সুবিধা যথার্থ বিচার এবং ন্যায্য অংশ আদায়ের জন্য আর্থিক বিবরণীর সহায়তা গ্রহণ করতে পারে। এছাড়া হিসাব নিরীক্ষক, বিনিয়োগকারী, ভোক্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান হিসাব তথ্য ব্যবহার করে থাকেন। আজকে তোমাদেরকে এই পর্যন্তই। শিক্ষার্থীরা ভালো থাকো। পরবর্তী ক্লাসে হিসাব বিজ্ঞানের এই অধ্যায়টি নিয়ে বাকি অংশ আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে অংশটুকু একটু পড়বে, তাহলে এই অংশ হিসাব বিজ্ঞানটা কেন দরকার, আমরা আমার ব্যক্তিগত পারিবারিক জীবনে এবং প্রাতিষ্ঠানিক বা সমাজ জীবনেও যেন ব্যবহার করতে পারি সেদিকে খেয়াল রাখবো এবং শিখব। প্রত্যেক বিষয়ে আমরা মনোযোগ দিয়ে পড়ব এবং সব বিষয়ে নিয়মিত রুটিন মাফিক পড়ব, তাহলে অবশ্যই আমরা সবাই ভালো ফলাফল অর্জন করতে পারবো। সর্বোপরি প্রত্যেকে ভালো মানুষ হতে চাই, ভালো গুণ বা ভালো অভ্যাস নিজের মধ্যে আত্মস্থ করতে পারি, প্রত্যেকের সাথে প্রত্যেকে মানবিক হতে হবে, যেন মানবিক আচরণ করতে পারি, মানবিক দিকগুলো যেন আমাদের মধ্যে ফুটে ওঠে, সেই দিকে আমরা খেয়াল রাখব। তোমরা তোমাদের পরিবারের সাথে সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলে মিলে সুন্দর জীবনযাপন করো, এই আশায় আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।